অর্থের সময় মূল্য। এটা আমাদের ফাইন্যান্সের কত নম্বর অধ্যায় আছে? চতুর্থ নম্বর অধ্যায় আছে। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য কাকে বলে? অর্থের সময় মূল্য কাকে বলে একবার বলতেছি, প্রত্যেকে যা লিখছেন ওটার সঙ্গে মিলায় না যে আপনাদের সঙ্গে ঠিক আছে কিনা। অর্থের সময় মূল্য কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? অর্থের সময় মূল্য। একটা জিনিস চিন্তা করেন, আমরা এখান থেকে 50 বছর আগের কথা চিন্তা করি, বাদ দিলাম 50 বছর, এখান থেকে 30 বছর আগের কথা চিন্তা করি বা 50 বছর আগের কথা চিন্তা করি, তখন 1 কেজি গরুর গোশের দাম, 1 কেজি গরুর গোশের দাম কত ছিল বা গরুর মাংসের দাম কত ছিল? সর্বোচ্চ গেলে মনে করেন যে 100 টাকা বা 200 টাকা। আমরা তো আর জানি না অত বছর আগের কথা, আমরা কিভাবে বলবো? তা সর্বোচ্চ 100 টাকা বা 200 টাকা। কত বছর আগে? মনে করেন এই 1 কেজি গরুর গোশের দাম এখান থেকে 50 বছর আগে ছিল হচ্ছে 100 টাকা 1 কেজি গরুর গোশের দাম। আর এখন বর্তমানে 1 কেজি গরুর গোশের দাম কত? কিনতে গেলে 700 থেকে 800 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন তো, এইখানে জিনিসের মূল্য যেটা, সে মূল্য বাড়লো নাকি কমলো? জিনিসের মূল্য বেড়ে গেল, কিন্তু জিনিসের পরিমাণ কি বাড়ছে? বাড়ে না, কারণ সেই গরুর গোশ 1 কেজি আছে। এখান থেকে 50 বছর আগে আমরা 1 কেজি গরুর গোশ কিনছি 100 টাকা দিয়ে, আর এখন এসে ওই সেম 1 কেজি গরুর গোশ কিনতেছি কত টাকা দিয়ে? 700 টাকা দিয়ে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? দেখেন 50 বছর থেকে, মানে এখান থেকে বিগত 50 বছর থেকে এখন বর্তমান, এটা কি একটা সময় না? এই সময়ের একটা বিবর্তন বা পরিবর্তন আসছে। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হয়েছে? দেখেন দ্রব্যের কিন্তু কোনো মানে হ্রাস বৃদ্ধি ঘটেনি, দ্রব্য যা ছিল তাই আছে পরিমাপে। হ্রাস বৃদ্ধি কার ঘটছে? সেটা হচ্ছে অর্থের। তার মানে এখান থেকে আমরা 50 বছর আগে 1 কেজি গরুর গোশ কিনছি 100 টাকা দিয়ে ধরলাম, আর এখন সেই 1 কেজি গরুর গোশ কিনতেছি আমরা কত টাকা দিয়ে? 700 টাকা দিয়ে। এতে কি হলো? যে অর্থের দেখেন কি হলো? মূল্যের পরিবর্তন হয়ে গেল। বলো তো অর্থের মূল্য বাড়লো নাকি কমলো? অর্থের মূল্য কমে গেল। কারণ কি? আমরা 700 টাকায় এখন 1 কেজি পাচ্ছি। এই 700 টাকা যদি তখন থাকতো তাহলে আমরা কয় কেজি পাইতাম? 7 কেজি পাইতাম। তার মানে এখন কি হলো? অর্থের মূল্য কমে গেল। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? অর্থের সময় মূল্য। তাকে কি বলে? অর্থের সময় মূল্য। কার কোনো প্রশ্ন আছে? অর্থের সময় মূল্য কাকে বলে? কোনো প্রশ্ন আছে? ওকে, এবার আমরা একটু খেয়াল করি যে অর্থের সময় মূল্য কত প্রকার। অর্থের সময় মূল্য কত প্রকার? 2 প্রকার। মনে আছে? অর্থের সময় মূল্য কত প্রকার? 2 প্রকার। অর্থের সময় মূল্য হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা ভবিষ্যৎ মূল্য। একটা বর্তমান মূল্য আর একটা ভবিষ্যৎ মূল্য। এই বর্তমান মূল্যটাকে, বর্তমান যে মূল্য, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? প্রেজেন্ট ভ্যালু, পিভি। আর ভবিষ্যৎ যে মূল্য আছে সেটাকে আমরা কি বলি? বলি হচ্ছে এফভি, ফিউচার ভ্যালু। তাহলে অর্থের সময় মূল্য কত প্রকার? 2 প্রকার। যখনই আমাদের সামনে অর্থের সময় মূল্য আসবে বা আমাদেরকে অর্থের সময় মূল্য নিয়ে কাজ করতে হবে, তখনই আমাদের এই দুটো কথা মাথায় রাখতে হবে যে অর্থের সময় মূল্য কত প্রকার ও কি কি। তাহলে অর্থের সময় মূল্য কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বর্তমান মূল্য পিভি, আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এফভি। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু। এফভি মানে কি? ফিউচার ভ্যালু। তাহলে এখন আমরা চিন্তা করতে পারি যে অর্থের বর্তমান মূল্য কাকে বলে? বর্তমান মূল্য মানে কি? যে বর্তমানে একটা পণ্যের যে মূল্য নির্ধারণ করা আছে বা কোনো কিছু যে মূল্য নির্ধারণ করা আছে তাকে কি বলা হয়? অর্থের বর্তমান মূল্য। কি বলা হয়? অর্থের বর্তমান মূল্য। আর ভবিষ্যৎ মূল্য কি? যে ভবিষ্যতে, মানে সময় পরিবর্তনের পরে ওই একই দ্রব্যের হয় মূল্য বাড়তেও পারে, কমতেও পারে। এটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে অর্থের মূল্য কত প্রকার? 2 প্রকার। বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। এখন এই যে একটা সময় মূল্য অর্থের, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটা নির্ণয় করার একটা প্রক্রিয়া আছে বা কয়েকটা প্রক্রিয়া আছে। যেমন এখানে বর্তমান মূল্য। তাহলে অর্থের বর্তমান মূল্য নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থের বর্তমান মূল্য বা অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। আমি বোর্ডে লিখে দিচ্ছি না, কারণ এটা অলরেডি এর মধ্যে লেখা আছে,
ঠিক আছে। যদি কখনো মনে হয় যে এটা লিখতে হবে, আবার এই ভিডিও থাকবে, ওখানে পজ করে করে দেখে দেখে ওটা আবার শুনে শুনে লিখে দেবে যে অর্থের বর্তমান মূল্য কাকে বলে বা এটা নির্ণয় পদ্ধতি কয় প্রকার কি কি। তাহলে অর্থের বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা চক্রবৃদ্ধি পদ্ধতি। একটা সরলরৈখিক পদ্ধতি আর একটা চক্রবৃদ্ধি পদ্ধতি। তাহলে আমরা যদি চিন্তা করি যে অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি কয়টি? দুটি। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? ডু হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট ইট? ওকে, প্লাস তারপরে কি বলতেছে, তাহলে আমরা এই বর্তমান মূল্য নির্ণয় করতে পারি দুই ভাবে। এক হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতিতে। এখন আমরা চিন্তা করব সরলরৈখিক পদ্ধতি কি। আমরা এমন ভাবে লিখতে পারি যে অর্থের বর্তমান মূল্য সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করা যে নিয়মটা, ওটা কি আমরা জানি যে একটু আমি এই প্রশ্নটাকে আরেকবার বলতে পারি, সেটা কি যে এই অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সরলরৈখিক পদ্ধতি কাকে বলে? সরলরৈখিক পদ্ধতি কাকে বলে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে? সেটা কি যে বছরে একবার সুদ গণনা করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়, এটা ভবিষ্যতের ক্ষেত্রেও বর্তমানের ক্ষেত্রেও। কি বললাম? যে বছরে একবার সুদ গণনা করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় বর্তমান ভবিষ্যৎ উভয় ক্ষেত্রে, সেটাকে কি বলা হয়? সরলরৈখিক পদ্ধতি। কি বলা হয়? সরলরৈখিক পদ্ধতি। বর্তমানকে কেন্দ্র করে ভবিষ্যৎকে আমরা বললাম। আরো একবার রিকল করি যে যে পদ্ধতিতে বছরে একবার সুদ গণনা করা হয় বর্তমান এবং ভবিষ্যৎ উভয় ক্ষেত্রে, সেটাকে কি বলা হয়? সরলরৈখিক পদ্ধতি। কি বলা হয়? সরলরৈখিক পদ্ধতি। আরেকটা আছে কি? চক্রবৃদ্ধি পদ্ধতি। আমরা ফর্মুলায় আসতেছি একটু পরে, আগে আমরা কাকে বলে এটা একটু জানার চেষ্টা করি। এবার চক্রবৃদ্ধি কাকে বলে? যে বছরে একের অধিকবার বা একাধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? চক্রবৃদ্ধি পদ্ধতি। তাকে কি বলা হয়? চক্রবৃদ্ধি পদ্ধতি। এবার আমরা ফর্মুলা দুইটা একটু দেখার চেষ্টা করব যে অর্থে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি কোনটা। আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি পিভি। পিভি মানে কি? প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে সরল পদ্ধতি। কোনটা? সরলরৈখিক পদ্ধতি। আমি সংক্ষেপে সরল লিখলাম, সরলরৈখিক পদ্ধতি। সূত্রটা কি মনে আছে আমাদের প্রত্যেকের? সূত্রটা কি হবে তাহলে? যে পিভি ইকুয়াল এফভি ডিভাইড বাই কত আছে? 1 প্লাস আই টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়, সরলরৈখিক পদ্ধতিতে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। এই একইভাবে আমরা এইখানে লিখতে পারি যে এফভি। এফভি মানে কি? ফিউচার ভ্যালু। এফভি সরলরৈখিক পদ্ধতিতেও আমরা একভাবে লিখতে পারি। এখানে খেয়াল করি তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য সূত্র বা ফর্মুলা কোনটা একটু বলেন। আমরা FV equal PV into 1 plus I to the power n। I to the power n। আমরা কি বুঝতে পারছি? এখন দেখেন আমরা এখানে বেশ কয়েকটা জিনিস আমরা এখানে লিখছি। এই জিনিসগুলো একটা মানে আছে না? একটা মানে আছে না? তাহলে এইটা হচ্ছে কি? সরলরৈখিক পদ্ধতিতে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। কোন প্রশ্ন আছে এই বিষয়ে? এবার এগুলোর মান আমরা একটু খেয়াল করি। এখানে যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে যখন আমরা এই সূত্রটার পিভি করতেছি, খেয়াল করেন এই যে পিভির এই সূত্রটা আমরা আবার একটু এখানে লিখি, এভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n। এবার আমরা কি করব? এভাবে লিখব। এখানে দেখেন আমাদের জন্য এভভিটা কি দেওয়া থাকবে প্রশ্নে। কি করা থাকবে? দেওয়া থাকবে। এভভি মানে কি? ফিউচার ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে। এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এভভিটা কি করা থাকবে? আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। ক্লিয়ার? এবার আমরা যদি খেয়াল করি এখানে আই মানে কি? সুদের হার। আই মানে কি? সুদের হার। ইন্টারেস্ট। আই মানে কি? সুদের হার। আর n সমান সমান কি? n সমান হচ্ছে সময়, যে কত সময়ের অঙ্ক আমরা করতেছি। আর আমাদেরকে পিভি কি করতে হবে? বের করতে হবে। মানে কি? বর্তমান মূল্য আমাদের কি করতে হবে? বের করতে হবে। বর্তমান মূল্য আমাদের কি করতে হবে? বের করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সেম ভাবে যখন আমরা এই অঙ্কটা করব, মানে সরলরৈখিক পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব,
সেই ক্ষেত্রে আমাদের এখানে কি কি চেঞ্জ আসতেছে। আচ্ছা, এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? এটা যদি লেখা থাকে দেখে নেবেন, তাই সেম ভাবে যা বললাম ভিডিও পরে দেখবেন, পজ করবেন, লিখে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয়, দেখবেন আমি যেভাবে ক্লাস নিই সেভাবেই রেকর্ড হচ্ছে, একদম হুবহু মানে আমার সেম জিনিসটা থাকতেছে। তো আপনাদের বোঝার সাথে একদম মনে হবে আপনি রিয়েল ক্লাস করতেছেন ওই ক্ষেত্রে বা ওই সময়, আপনাদের অনেক উপকারে আসবে আমি মনে করি। উদ্যোগটা খারাপ হয়নি। আর এইবার আমরা এইটা একটু মুছে, আমরা যদি এখানে এটা লিখে ফেলি, সেটা কি? সেটা হচ্ছে অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো সরলরৈখিক পদ্ধতি। সেক্ষেত্রে সূত্রটা কি ছিল আমাদের? পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এখানে আমরা মানটা দেখবো। এখানে এইভাবে লিখলে বুঝবেন তো? এখানে সব জায়গায় একই লেখা থাকবে, ঠিক আছে? ক্লাসেও থাকবে এরকম, অনলাইন ক্লাসেও থাকবে একই লেখা, কোনো পরিবর্তন হবে না। স্যার আপনি এইখানে ভালো লিখতেছেন না ওইখানে ভালো লিখতেছেন, কোনো সুযোগ হবে না। আচ্ছা, আমাদের জন্য পিভি কি দেওয়া থাকবে না? সেম ভাবে পিভি কি থাকবে? দেওয়া থাকবে। এরপরে আই মানে আমরা সেম জানি কি? সুদের হার। আর এন মানে কি? এন মানে হচ্ছে সময়। এন মানে কি? সময়। আর এখানে আমাদের এফভি কি করতে হবে? বের করতে হবে। এফভি কি করতে হবে? বের করতে হবে। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার? এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সরলরৈখিক পদ্ধতিতে বের করার সূত্র কি ক্লিয়ার আমাদের? এবার চক্রবৃদ্ধিতে আমরা আলোচনা করব। আজকে আমরা আগে সূত্রগুলো শেষ করব, পরবর্তী ক্লাসে অলরেডি আপনাদের শেষ, তারপরে আমি দুইটা করে ক্লাস নিব এখন থেকে। আগে সূত্রের ক্লাস, পরে যে ম্যাথের ক্লাস। কথা কি বুঝতে পারছেন? মানে সলিউশন করব আমরা, প্রবলেম লিখে সেটা সলিউশন করার চেষ্টা করব। এখন আমরা এই সেম সূত্র এখানেও রাখি আবার এখানেও রাখি, ঠিক আছে? বুঝছো? দুইটাই যেন দেখা যায় এমন ভাবে ধরে নেন, খেয়াল করেন। এবার কি আছে? এম হয়ে গেছে। ওকে, পাশে দিয়ে কথা বলেন না কেউ, আপনি অনেক কথা বলতেছেন। এ দেখেন এবার কি যে আমাদের কোন সূত্রটা? যে চক্রবৃদ্ধি। আমরা তো আগে কি দেখলাম? সরলরেখা। কি হচ্ছে? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি। ওকে, এটাও কিসের জন্য রাখতেছি আমরা? চক্রবৃদ্ধির জন্য। চক্রবৃদ্ধি। ক্লিয়ার? ক্লিয়ার? এবার খেয়াল করি, চক্রবৃদ্ধি মানে কি? বর্তমানে ভবিষ্যতে একই কথা, যে বছরে একের অধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে যে সূত্র বা যে ফর্মুলা বা যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি। কি বলা হয়? চক্রবৃদ্ধি পদ্ধতি। চক্রবৃদ্ধি পদ্ধতিতে ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র কি? সেম সূত্র, কিন্তু একটু হালকা কাজ আছে। সেটা কি? এফভি ইকুয়াল পিভি 1 প্লাস আই। এইখানে এই দেখেন সূত্রটা একটু এখানে ভালোভাবে করতে হবে। যেমন আই নিচে কি আসবে? এম। আর এখানে এন এর সাথে এম কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এটা কি? এফভি এফভি ইকুয়াল পিভি 1 প্লাস I divided m into to the power n into গুণ বা into m। ক্লিয়ার? এবার সেম ভাবে আমরা এখানেও আসি, আমরা এখানেও একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। এখানে m টা চলে আসবে আর এখানে n into m হয়ে যাবে। ক্লিয়ার? কোন প্রশ্ন আছে? তাহলে চক্রবৃদ্ধি পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ফর্মুলা বা সূত্র, আর চক্রবৃদ্ধি পদ্ধতিতে বর্তমান মূল্য নির্ণয়ের ফর্মুলা বা সূত্র। কথা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এটার মানে আমরা জানি, সবগুলোর মানে আমরা জানি যে পিভির মানে কি? বর্তমান মূল্য দেওয়া থাকবে, আর সুদের হার ওটা আমরা অলরেডি সরলরৈখিকে লিখে আসছি। এম এখানে আমাদের জন্য কি আসছে দেখেন, এইখানেও এম আছে, এখানেও এম আছে, আবার এখানেও এম আছে, এখানেও এম আছে। শুধু আমাদের নতুন সংযোজন বা সংযোগ করা লাগছে এখানে কি? সেটা হচ্ছে এম। কি আনছি আমরা এখানে? এম টানছি। এমটাকে আমাদের কি করতে হবে? জানতে হবে যে এমটা কি। এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সময়। এম মানে কি? এম মানে হচ্ছে এম সমান সমান চক্রবৃদ্ধি সময়। চক্রবৃদ্ধি সময়। এম সমান সমান কি? চক্রবৃদ্ধি সময়। এই এম এর মানেটা আমাদেরকে দেখতে হবে। কি করতে হবে? দেখতে হবে। দেখেন এম এর মানে মূলত কয়টা হয়? 6টা। এম এর মানে কয়টা? 6টা। এক হচ্ছে যদি মাসিক বলেন, কি বলে? মাসিক, তাহলে এম সমান সমান কত হবে? 12। এম সমান সমান কত? যদি অঙ্কে কোথাও লেখা থাকে মাসিক চক্রবৃদ্ধি সুদে, তখন এম এর মান কত হবে? 12। যদি বলে সাপ্তাহিক, কি বলে? সাপ্তাহিক বলে, তাহলে এম এর মান কত হবে তখন? 52। কারণ আমরা জানি বছরে কয়বার সপ্তাহ আসে বা কয় সপ্তাহ গণনা করতে হয়? 52 সপ্তাহ। যদি বলে দৈনিক
দৈনিক যদি বলে তাহলে কত আসে, m এর মান হচ্ছে 365 চলে আসে। কথা বুঝতে পারছেন? এবার যদি বলে যে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক যদি বলে তাহলে m এর মান কত আসবে তখন 2, কারণ কি বছরে কয়বার সুদ দিবে তখন 2 বার, বছরে কয়বার সুদ দিবে 2 বার। এরপরে মাসিক, সাপ্তাহিক, দৈনিক, অর্ধবার্ষিক যদি ত্রৈমাসিক বলে, থ্যাংক ইউ, ত্রৈমাসিক বললে m এর মান কত হবে তখন 4 বার দিবে। কয়বার দিবে? 3 মাস পর পর সুদ দিবে। কয় মাস পর পর সুদ দিবে? 3 মাস পর পর। আর 3 মাস পর পর সুদ দিলে বছরে কয়বার সুদ দিবে? 4 বার সুদ দিবে। দেখেন, আর এইটার আরেকটা নাম হতে পারে সায়ান্নাসিক। অর্ধবার্ষিকের আরেক নাম কি হতে পারে? সায়ান্নাসিক। যদি কোথাও লেখা থাকে যে সায়ান্নাসিক চক্রবৃদ্ধি সুদে কোনো কিছু এরকম লেখা থাকে তাহলে বুঝবেন তার মানে m এর মান কত হবে 2 হবে। m এর মান কত হবে 2 হবে। কথাটা বুঝতে পেরেছেন? এখানে আবার থাকতে পারে যে দ্বিমাসিক। কি বলা থাকতে পারে? দ্বিমাসিক। এই দ্বিমাসিক যদি বলা থাকে তাহলে বুঝতে হবে আমাদের m এর মান হবে কত 6, কারণ কয় মাস পর পর সুদ দিবে? 2 মাস। তাহলে বছরে যদি 2 মাস পর পর সুদ দেয় বছরে কয়বার দিবে? 6 বার দিবে। সরলরৈখিক পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। কোন প্রশ্ন আছে কারো? চক্রবৃদ্ধি পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রে বা ফর্মুলা প্রশ্ন আছে কারো? কোথাও কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করেন, আমি সলভ করে দিচ্ছি। আর যদি না থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই সূত্রের উপর সমাধান করব। আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট EAR যেটা বলা হয় প্রকৃত সুদের হার নির্ণয়, আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করব এবং ওই ক্লাসে ইনশাআল্লাহ এটা শেষ করার চেষ্টা করব। আবারও বলতেছি, এই ক্লাস তো আমাদের আগে করা আছে, আর যদি পুনরায় এটা আবার মনে হয় না স্যার কি বলছিল, কোথায় কি হবে, এটা একটু কষ্ট হইলেও ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং কষ্ট করে দেখলে বা বন্ধ করে দেখলে কি হবে যে আপনি বুঝতে পারবেন এবং মনে হবে না স্যারই ক্লাস নিচ্ছে রিয়েল টাইম। ওরকম ভাবেই করে, কারণ দেখতেছেন যেমন ক্লাস নেই ঠিক তেমন ভাবে। আশা করি সূত্রে কারোর কোনো সমস্যা নেই। কেউ যদি মনোযোগ সহকারে পরবর্তীতে ভিডিওটা দেখেন, ক্লাসটা দেখেন একটু সময় নিয়ে, আশা করি অর্থের সময় মূল্য নিয়ে কারোর আর কোনো প্রশ্ন থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। আর থাকলে অবশ্যই জানাবেন, আমি সেটা নিয়ে স্পেসিফিক ভাবে ক্লাসে আলোচনা করে দিব বা অনলাইন ক্লাসে অবশ্যই আলোচনা করে দেব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।